আসসালামু আলাইকুম দর্শক, আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন নিয়ে হঠাৎ করেই খুব ছোটাছুটি শুরু করেছে। খুব ছোটাছুটির পার্ট হিসেবে টানা পরপর 2 দিনে তারা জামাতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি এবং আরো অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে বসছে, সরকারের সঙ্গে বসছে। সবচেয়ে বড় কাজটা তারা যেটা করছে, তারা ইলেকশন কমিশনকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এখনো ফিনান্সিয়াল সাপোর্ট, কারিগরি সাপোর্ট সেগুলো দিয়ে যাচ্ছে। কিন্তু পাশাপাশি তাদের নিজস্ব যেসব সোর্স আছে, নিজস্ব যেসব মেকানিজম আছে, এইসব মেকানিজমে বাংলাদেশের এর মধ্যে নির্বাচনের বাস্তব চিত্র কি, নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের অনুকূল প্রতিকূল প্রতিবন্ধকতাগুলো এবং পর্দার আড়ালে হোক পর্দার সামনে হোক বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ ইস্যুটিও তারা বিবেচনায় রাখছে। অন্তত আজকের আলোচনার সূত্রপাত আমাদের জাতীয় পার্টির সঙ্গে ইউর যে আলোচনা সেটা ধরে। জাতীয় পার্টির পক্ষ থেকে একটা প্রেস রিলিজে যেটুকু জানানো হয়েছে সেটুকুর ক্ষুদ্র অংশ আমি আপনাদেরকে আগে জানিয়ে নিই। জাতীয় পার্টি খুব স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলেছে, যেটা তারা তাদের এবং জাতীয় পার্টির সোর্স থেকে আমরা যা জানতে পারছি তা হলো, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মেজর মাহফুজ সহ বেশ কয়েকজন তারা ইউরো ডেলিগেটদের সঙ্গে বসেছে। ইউরোর একটি উচ্চ পর্যায়ে শক্তিশালী ডেলিগেট ছিল এবং সেখানে জাতীয় পার্টি স্টেট তারা বলেছে যে এই সরকার নিরপেক্ষ না, এই সরকার নির্বাচন কমিশন নিরপেক্ষ না। তার উদাহরণ হিসেবে তারা বলেছে যে এই নির্বাচন কমিশন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করলেও সেই নির্বাচন নিয়ে যে আলাপ ইতিমধ্যে শেষ করেছে সেখানে জাতীয় পার্টিকে ডাকে নেই। ফলে যা অবস্থা বোঝার তা ক্লিয়ার বোঝা যায় যে জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ, সমান সুযোগ এবং যেটা হওয়া উচিত সেটা দেওয়া হচ্ছে না ইলেকশন সম্পর্কে। এবং এই জাতীয় পার্টিকে নিয়ে সরকারের যে অবস্থান, মানে জাতীয় পার্টি যখন বলছে তাদেরকে ইলেকশন কমিশন ডাকছে না, সরকারের পক্ষ থেকে আবার ইউকে বলা হচ্ছে, বিভিন্ন সূত্র বলছে যে না, জাতীয় পার্টিকে ডাকা হয়েছে, তাদেরকে সমান সুযোগ দেওয়া হচ্ছে, তাদের সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে দিচ্ছে। জাতীয় পার্টি ইউকে জানিয়েছে যে না, তারা যদি কোনো প্রসেশন বা কোনো সভা সমাবেশের আয়োজন করে সেখানে নানানভাবে বাধা দেওয়া হচ্ছে এবং স্পেশালি তারা এনসিপি, জাতীয় নাগরিক পার্টির নামে ইউর কাছে বিচার দিয়েছে এবং ইউ জানার চেষ্টা করেছে যে জাতীয় পার্টি কি কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। জাতীয় পার্টি যে বক্তব্য রাখছে যে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, এইটা ক্রস চেক করেছে। ইভেন জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি আছে কিনা সেটাও ইউ বোঝার চেষ্টা করেছে, মানে জাতীয় পার্টি ইস্তেহার বা প্রার্থিতা এইসব বিষয়ে ইউ জানার চেষ্টা করেছে। মানে স্ট্র্যাটেজিক্যাল যতভাবে জাতীয় পার্টি কি ইলেকশনে অংশ নিবে কি নিবে না। জাতীয় পার্টি নেতৃবৃন্দ যেটা বলছেন যে তারা অন্তত ডিপ্লোম্যাটিক ভাষায় মনে করছে যে ইউরোপীয় ইউনিয়ন তারা চায় যে জাতীয় পার্টি ইলেকশনে থাকুক, বাট মাঠ পর্যায়ের যে বাস্তবতা জাতীয় পার্টি তুলে ধরেছে সেটা তারা এখন ক্রস চেক করছে। এখন এই পরিস্থিতির মধ্যে আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম জাতীয় পার্টি স্টেপ ফরওয়ার্ড জানাচ্ছে। জাতীয় পার্টি বলছে যে মূল আলোচনাই হচ্ছে ইলেকশন নিয়ে। জামাতে ইসলামী বলেছে যে তারা ইলেকশন নিয়ে আলাপ হয়েছে এবং তারা সব দলকে নিয়ে সামনে আপনার জাতীয় সরকার গঠন করবে এবং কোন দলকে বাদ দেওয়ার পক্ষে তারা না। কিন্তু বিএনপি কি বলছে সেটা কিন্তু একেবারে ওই খুব আনুষ্ঠানিক যে ধরনের কথাবার্তা, হ্যাঁ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সেই নিয়ে আলাপ হচ্ছে, সেই পর্যায়ে আছে। কিন্তু আমাদের সোর্স বলছে যে ইউ বা ইউরোপীয় ইউনিয়ন এই 11th আওয়ারে এসে তারা একটা মোটামুটি যে ফিল্ডের বাস্তবতা, গভর্নমেন্টের স্টেপ এবং রাজনৈতিক দলগুলোর অবস্থা, এইগুলো তারা নিজেরা নিজেদের মতো করে যাচাই করছে। আর আমার প্রশ্ন ছিল যে আচ্ছা, ইউ ধরেন একটা ইনক্লুসিভ নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তারা ফিল্ডের বাস্তব অবস্থা যা আছে, আমরা যা দেখি, মানুষ যা বোঝে যে এটা ওয়ান কাইন্ড অফ একতরফা একটা নির্বাচনের প্রস্তুতি, বাংলাদেশে বড় একটা অংশ জাতীয় পার্টিকে আসতে দিবে না, এগুলো আমাদের বলা কথা না। যারা এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, তারা তো স্পষ্ট বক্তৃতা দেয় যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না। এই কথাগুলো, এই বক্তব্যগুলো বিদেশিরা শুনছে। এখন এই বিদেশিদের শোনায় প্রভাবটা কি, এফেক্টটা কি আছে, আমরা যেটা বুঝতে পেরেছি সেটা ধরেন এর আগে কমনওয়েলথ কাজ করেছে বা আইআরআই কাজ করেছে, তাদের চেয়ে ইউর প্রভাবটা বাংলাদেশে বেশি। ধরেন ইউ যদি একটা নর্মাল কোনো সেতে যায় তাহলে ইউর বাংলাদেশে প্রচুর ইনভেস্টমেন্ট আছে, ইউর বাংলাদেশে প্রচুর সহযোগিতা আছে, ইভেন এই ইলেকশনের জন্য তো ইউর সহযোগিতা লাগবে। ফলে ইউ যদি কোনো কারণে বেঁকে বসে, ইউ যদি মনে করে যে সাংঘাতিক প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচনে তারা ইনভেস্ট করতে যাচ্ছে, তারা ভাগিদার সহযোগী হতে যাচ্ছে, তাহলে এই দায়টা হয়তো ইউ নিতে যাবে না। আবার আমাদের পাশের দেশ ভারত যেহেতু বাংলাদেশে সব দলের অংশগ্রহণ, একেবারে বলতে গেলে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণ এবং জাতীয় পার্টির অংশগ্রহণ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন চায়, ভারতের সাথেও ইউরোপীয় ইউনিয়নের পার্টনারশিপ কিন্তু খুব শক্তিশালী।
সুতরাং ইউরোপীয় ইউনিয়ন যে কাজই করছে তাকে ব্যালেন্স করতে হচ্ছে। আমরা কেন জাতীয় পার্টির মিটিং এর রেফারেন্স দিচ্ছি, কারণ তাদের মাধ্যমে তাদের কাছ থেকে ঝেড়ে কাশা যে কথা বলে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কি মিটিং হলো, ইউরোপীয় ইউনিয়ন কি কি জানতে চেয়েছে, সেগুলো খুব ক্লিয়ারলি জানা যায়। বাকিরা কৌশলী। কৌশলী দুইটা কারণে, একটা হলো তারা আওয়ামী লীগ নিয়ে কি আলাপ হচ্ছে সেইটা ঝেড়ে কাশতে গেলে তাদের সমস্যা, ঝেড়ে কাশতে গেলে, কারণ তাদের আতঙ্ক প্রতিপক্ষ আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে হয়ে যাক, এটা জামাত ইসলামী বিএনপির জন্য খুব মুসিবতের ব্যাপার। কারণ আগামী নির্বাচনে এখন বিএনপি যদি জামাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে এটা হয়তো একটা তার জন্য কমফোর্টেবল প্রতিদ্বন্দ্বিতা, তুলনামূলক কমফোর্টেবল। এখন জামাত যতটাই নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের উপরে, এটা খুব বেশি সাস্টেনেবল কত কিছু হবে, কতটুকু প্রভাব ফেলবে, এটা বাস্তবতা নিরিখে দেখলে সবাই বোঝে। কিন্তু প্রতিপক্ষ যদি আওয়ামী লীগ থাকে তাহলে বিএনপির জন্য খুব টেনশনের। প্রতিপক্ষ যখন জামাতেরও আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের জামাতের জন্য সেটা মহা টেনশনের, কারণ তখন জামাতের দ্বিতীয় স্থান তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচ খেলতে হবে, সেটাও খেলে সন্তুষ্ট থাকতে হবে, এর বাইরে যাওয়াটা খুব মুসিবত। ফলে এই জিনিসগুলো নিয়ে বিএনপি এবং জামাত ইসলামী তারা খুব বেশি পাবলিকলি আর আলোচনা করে না। যা হওয়ার ভেতরে হচ্ছে নিচে ফলাফল দেখা যাবে। তবে সবকিছুর পরেও এই আন্তর্জাতিক কমিউনিটি, ইউ বলেন, কমনওয়েলথ বলেন, তাদের যারা মোরাল, তাদের কথার বাইরে খুব বিশেষ কিছু কাজ হবে বলে মনে হয় না। দিল্লি এবং ওয়াশিংটনের পরপর কয়েক দফা গোপন আলোচনার পরই, মানে বৈঠকের পরই ঢাকায় আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক উচ্চপদস্থ কর্মকর্তা, মার্কিন বিশেষ দূত। তাই প্রশ্ন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সব দলের অংশগ্রহণ, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের কৌশল এবং ইউনূস সরকারের উপর বাড়তে থাকা চাপ, সবকিছুর পেছনে কি চমক লুকিয়ে আছে? প্রিয় দর্শক, যে কথাগুলো বললাম তা হলো এই সময়ে এই অঞ্চলের, স্পষ্ট করে যদি বলি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একগুচ্ছ বড় ঘটনা ঘটতে চলেছে, যার কেন্দ্রস্থলে রয়েছে বাংলাদেশ। এই তথ্যগুলো বা ঘটনাগুলো সরাসরি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের কূটনৈতিক মুভমেন্ট শুরু হয়ে গেছে। প্রথমেই আসি দিল্লি ওয়াশিংটনের আলোচনায়। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত 2 সপ্তাহে অন্তত 3 দফা উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। এসব আলোচনায় ভারত তার অবস্থান খুব স্পষ্ট করেছে। দিল্লি চায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সেটআপ যেটা ভারতকে অস্বস্তিতে ফেলবে না, আর ওয়াশিংটন চায় আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং একটি ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন। এখানে পরিষ্কার করে একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ এখন ঢাকায় নয়, এটা আসলে নির্ধারিত হচ্ছে দিল্লি এবং ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনার টেবিলে। কেন এই কথা বললাম? আমার ধারণা, ভারত ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে বৈঠকগুলোর কথা বললাম, এই বৈঠকগুলো কোনো সাধারণ কূটনৈতিক আলোচনা নয়। এটা বাংলাদেশকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকার মধ্যে গড়ে ওঠা নীতি সমন্বয়ের প্রমাণ দিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই আলোচনা বা নীতি সমন্বয়ের ফলাফল খুব দ্রুতই আমাদের সামনে আসছে। ওয়াশিংটন একজন উচ্চপদস্থ দূতকে ঢাকায় পাঠাচ্ছে, যেটা শুরুতেই বললাম। এই দূত, যিনি স্টেট ডিপার্টমেন্টের এমন এক কর্মকর্তা, সাধারণত কোনো সংকটময় দেশ অথবা নির্বাচন পূর্ব উত্তেজনাপূর্ণ কোনো অঞ্চলে বিশেষ মিশনে তাকে পাঠানো হয়। গুরুত্বটা বুঝতেই পারছেন। তাহলে এটা বাংলাদেশের জন্য কি নির্দেশ করছে, আমরা কি বুঝবো? আমি যেটুকু বুঝেছি, প্রথমত ওয়াশিংটন ও দিল্লি ঠিক করেছে এবার বাংলাদেশের নির্বাচনে তারা সক্রিয় ভূমিকায় থাকবে, ওয়াশিংটন এবং দিল্লি। দ্বিতীয়ত, ইউনূস সরকারের উপর কূটনৈতিক চাপ এখন আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে গেছে বা যাচ্ছে। এবং তৃতীয় বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে, কে তাতে অংশ নেবে, কারা মাঠে থাকবে, তা নির্ধারণে ভারত আগের মতো একক প্রভাব রাখবে না, সিদ্ধান্ত হবে যৌথভাবে। দর্শক বুঝতে পারছেন? মানে
আমেরিকাও এখানে সম্পৃক্ত থাকবে। প্রশ্ন করতেই পারেন, মার্কিন বিশেষ দূত তাহলে ঢাকায় এসে কি করবেন? রাজনৈতিক এবং বিশ্লেষক সূত্রগুলো বলছে বিশেষ দূত তিনটি বিষয়ে ফোকাস করবেন প্রধানত। এক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। দুই, ভারত মার্কিন সমন্বয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার গঠনের রোডম্যাপ খোঁজা। অবশ্যই সেখানে ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমেরিকার শর্ত পূরণ বা পরিপালন এই বিষয়টি মাথায় রাখবেন। তিন, ইউনূস সরকারের উপর নির্দিষ্ট কিছু নীতিগত চাপ বাড়ানো। ইউনূস সরকারকে বুঝিয়ে দেওয়া সময় বদলেছে, তাই খেলার নিয়মও বদলাচ্ছে। বিষয়গুলো কঠিন এবং জটিল মনে হতে পারে, কিন্তু ভালোভাবে খেয়াল করলে দেখবেন ভারত ও আমেরিকার অবস্থান এখন আগের মতো মুখোমুখি নয়, যেটা কিছুদিন আগেও বিশ্বাস করা কঠিন ছিল। এখন দিল্লি বুঝে গেছে ওয়াশিংটন দক্ষিণ এশিয়ায় ভারতকেই কি প্লেয়ার মানে মূল খেলোয়াড় ধরে এগোচ্ছে। তারা এটাও বুঝেছে, মানে ভারত এটাও বুঝেছে আমেরিকাকে পুরোপুরি পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের খুব বেশি মেলে ধরা সম্ভব নয়। তাই নতুন সমীকরণ হলো দুজনেই, অর্থাৎ দুই দেশই মানে ভারত এবং আমেরিকা নিজেদের সুবিধা অনুযায়ী বাংলাদেশে এক ধরনের যৌথ চাপ প্রয়োগ করবে। এখানে বাংলাদেশের জন্য বার্তাটা কি? আসলে বার্তাটা হলো মার্কিন দূত ঢাকায় এসে ইউনূস সরকারকে সরাসরি দুটি কঠিন বার্তা দেবেন বলে জানা যাচ্ছে। এক, এই নির্বাচন ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমেরিকার জন্যও ঠিক ততটাই তাৎপর্যপূর্ণ। দুই, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এখন দুই দেশের মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ নিরাপত্তা কৌশলেরই অংশ। তাই এ থেকে মুখ ফিরিয়ে থাকার সুযোগ নেই কোনো দেশেরই। এসব কথার মানে কি এমন দাঁড়াচ্ছে না ঢাকার অর্থাৎ ইউনূস সরকারের এখন আর আগের মতো স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকছে না বা সুযোগ সীমিত হয়ে আসছে? বিষয়টা আরো সহজ করে বলি, এখন থেকে দিল্লি তার স্বার্থ দেখবে এবং ওয়াশিংটন তার নীতি দেখবে, যেখানে স্বার্থটাও গুরুত্বপূর্ণ। এখন এই দুই শক্তির অভূতপূর্ব সমন্বয়ের মাঝে দাঁড়িয়ে ইউনূস সরকার কি কৌশল নেয় সেটাই দেখার বিষয়। সামগ্রিক প্রেক্ষাপটে একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা হলো এতে কি নির্বাচন পেছানোর সম্ভাবনা তৈরি হচ্ছে? জবাবে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন সম্ভবত এবং খুব সম্ভব। কারণ সব দলের অংশগ্রহণ, রাজনৈতিক সমঝোতা এগুলো রাতারাতি সম্পন্ন করা সম্ভব নয়। আর এই সমঝোতার জন্যই এই বিশেষ দূত মার্কিন দূতকে ঢাকায় পাঠানো হচ্ছে। শেষ কথাটা বলতে চাই এভাবে, এবার যে নির্বাচন হবে সেটা শুধু বাংলাদেশের নির্বাচন নয়, এটা আসলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ক্ষমতার লড়াই হয়ে উঠেছে। এটাকে ভারত আমেরিকার সম্পর্কের পরীক্ষা হিসেবেও আপনি দেখতে পারেন এবং ইউনূস সরকারের জন্য অবশ্যই এটি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শেষ করার আগে বলতে চাই, দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির লড়াইয়ে বাংলাদেশ না চাইলেও এখন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মোদি পুতিন জোট, ট্রাম্পের নীতিবদল এবং দিল্লি ওয়াশিংটনের সমন্বয় সব মিলিয়ে বাংলাদেশের উপর নজিরবিহীন চাপ তৈরি হতে যাচ্ছে। ইউনূস সরকার কিভাবে সামলাবে এই চাপ, এটাই এখন বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে ঢাকায় আসা মার্কিন দূতের কাছেই অথবা ভারত মার্কিন কূটনৈতিক টেবিলেই। তাদেরও প্রথম আলোর মতো একই সমস্যা যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর যে উত্থান, ইসলামী রাজনীতির যে উত্থান, তাতে তারা শঙ্কা বোধ করেন, তারা সেটা অ্যাকসেপ্ট করতে এখনো গ্রহণ করতে তারা প্রস্তুত নন। অন্যদিকে তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রীত্বের আসনে চান না, মানে তারা ভেবেছিলেন এবারেও 3 আসনে মনোনয়ন দিয়ে শেষ পর্যন্ত বিএনপির সাথে আলাপটা হয়েছিল যে খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি নির্বাচনটা করবে। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, বিএনপি আরো দুর্বল হয়েছে আর জামায়াতে ইসলামী যে নির্বাচনে একটা দুর্দান্ত
ফলাফল করে দেখাবে। এবং আওয়ামী লীগ যখন নাই তখন জামায়াতে ইসলামীর এই উত্থান রাজনীতির ভারসাম্য নষ্ট করবে, সে শঙ্কা বোধ করছে এই ইউরোপ আমেরিকার দেশগুলো। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করা শুরু করেছে। যে জরিপটি তারা 12,76,00,000 ভোটারের বিপরীতে 1342 জন নারী পুরুষের উপর করেছে। সারা দেশে পরিচালিত এই জরিপটিকে তারা প্রতিনিধিত্বমূলক বলছে পরিসংখ্যানের তত্ত্বের ভিত্তিতে, এবং তারা বলছে যে এর ওপরে তাদের 99% কনফিডেন্স আছে যে এই যে মতামত উঠে এসেছে সেটা বাংলাদেশের ভোটারদের জন্য প্রতিনিধিত্বমূলক। জরিপের একটি ফলাফল নিয়ে আজকে তারা শিরোনাম করেছে, যেখানে তারা বলছে নির্বাচনে আওয়ামী লীগকে চান না 28%, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান 69%। তার মানে আসলে 69% মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান, সেই মানুষেরা যারা কিনা এরই মধ্যে ঠিক করেছেন তারা আগামী নির্বাচনে ভোট দেবেন। তো তাদের মধ্যে 69% প্রথম আলোকে বলেছেন তারা মনে করেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। তারা জরিপের যে ফলাফল বিস্তারিতভাবে এখানে তুলে ধরেছে, সেখানে তারা বলছে যে কি মেকার্স কনসাল্টিং লিমিটেড স্থানীয় একটি জরিপকারী প্রতিষ্ঠানকে দিয়ে তারা এই জরিপটি করিয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি। এই প্রশ্নে 27.8% উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত। তার মানে 28% যেমন বলছেন যে ভোটে অংশ নিতে দেওয়া উচিত নয়, একেবারে বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত সে কথাও কিন্তু 28% বলছেন। এরপর 26% উত্তরদাতা বলেছেন শাস্তি ও সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে। 14.8% মনে করেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এখানেই শেষ নয়, এছাড়া শুধু শর্ত দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায় এমন উত্তরদাতা 0.4%। আগে বিচার তারপরে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এরকম মত দিয়েছেন উত্তরদাতাদের 0.1%। আর উত্তরদাতাদের মধ্যে আরেক অংশ মানে আরো 0.1% মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এই প্রশ্নের উত্তরে 2.6% উত্তরদাতা বলেছেন এ বিষয়ে তারা নিশ্চিত নন। সব মিলিয়ে দেখা যাচ্ছে শর্তহীন অথবা বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে 69.2%। প্রথম আলো হঠাৎ করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা জনমত জরিপে এমন প্রশ্নই বা রাখলো কেন, এবং সেই উত্তরে যারা ভোট দিতে এখন সম্মত মানে যারা ভাবছেন 2026-এর ফেব্রুয়ারিতে তারা ভোট দেবেন, তার মানে তারা আওয়ামী লীগের ভোটার নয়, এদের মধ্য থেকেই 69% কিনা এখন বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে রাখা উচিত। দেখেন প্রথম আলো তাদের জরিপে আগেও বলেছি আরেকটা প্রশ্ন করেছে, বিস্ফোরক প্রশ্ন, যে বাংলাদেশে ইসলামী আইন প্রবর্তন করলে ভালো হবে কিনা। এমন একটা প্রশ্নের উত্তরে বাংলাদেশের 65% মানুষই কিন্তু উত্তর দিয়েছেন যে বাংলাদেশে তারা মনে করেন ইসলামী আইন প্রবর্তন করলে ভালো হবে। এখন প্রথম আলো এই প্রসঙ্গে তাদের অভিমত লিখতে গিয়ে বলছে যে বাংলাদেশে নাকি আওয়ামী লীগই দায়ী এই যে ইসলামী আইন প্রবর্তনের প্রতি বাংলাদেশের মানুষের যে একটা ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে সেজন্যে, এবং খান মোহাম্মদ রবিউল আলম নামের একজন যোগাযোগ পেশাজীবী এবং শিক্ষকের যে অভিমত তারা এই প্রসঙ্গে ছেপেছে, সেখানে তারা লিখছে যে শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের প্রতিক্রিয়ায় ধর্মীয় বোধ ও ধর্ম সংশ্লিষ্ট রাজনৈতিক সংযুক্তি বেড়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা এবং সমাজের ধর্মীয় কার্যক্রমের পরিধি বেড়েছে, ধর্মভিত্তিক রাজনৈতিক বিশ্বাসের নেটওয়ার্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। মানে আওয়ামী লীগ তার মানে বাংলাদেশে ইসলামপন্থী এবং ধর্মভিত্তিক রাজনৈতিক বিশ্বাস বাড়াতে কাজ করেছে, এবং আওয়ামী লীগের সময় মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান সহ এর নেটওয়ার্কও বেড়েছে। সরাসরি আওয়ামী লীগকে দায়ী করছে, আবার বলছে আওয়ামী লীগ এদের উপর নিপীড়ন চালিয়েছে। এমন যুক্তি তুলে ধরে
তারপরে প্রথম আলোর প্রধানত যে মতামতটা এখানে বুঝতে পারবেন কেন আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনতে প্রথম আলোর এই তাগাদা, কারণ এরপরে এই প্রথম আলো লিখছে একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা, জাতীয় পার্টির রাজনৈতিক তৎপরতা অবারিত না হওয়া এবং 14 দলীয় জোটের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোর কার্যক্রম সীমিত হয়ে পড়ায় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বিশেষ সুযোগ পাচ্ছে। মানে তারা বুঝতে পারছে যে তারা ধর্মভিত্তিক রাজনীতির বিকাশের জন্য যাতে তারা ভীষণভাবে উদ্বিগ্ন। মানে আগেও আপনাদেরকে বলেছি যে প্রথম আলো মানে ক্রমাগতভাবে দক্ষিণপন্থা রাজনীতির বিকাশ ঘটছে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তো একদিকে সেই নিয়ে তাদের উদ্বেগ বাড়ছে, কারণ তারা বুঝছে যে 65% মানুষ ধর্মীয় আইন চায় বাংলাদেশে। তার মানে হচ্ছে এদের একটা বিরাট অংশ প্রথম আলো ভবনের সামনে জিয়াফত আয়োজন করতে চায়। কাজেই প্রথম আলোর অস্তিত্বের সংকট। সে বলছে যে আওয়ামী লীগের কারণে এর বিকাশ ঘটেছে, আবার বলছে আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের আওয়ামী লীগ এবং তার শরিক দলগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার ফলে তারা এক রকমের বিশেষ সুযোগ পাচ্ছে। প্রথম আলো এই বিশেষ সুযোগের অবসান চায়, কারণ এছাড়া নির্বাচনের ক্ষেত্রে তাদের জরিপে যে ফলাফল উঠে এসেছে, যেখানে বিএনপি নির্বাচনে জয়ী হয়ে আসবে বলে 66% মানুষ মনে করছে, প্রথম আলো শঙ্কিত যে 65% মানুষ ইসলামী শাসন চায়, আবার 26% মানুষ এখানে বলেছেন তারা মনে করেন জামায়াত নির্বাচনে জয়ী হয়ে আসবে। যখন এই জরিপে প্রশ্ন করা হয় যে কাকে প্রধানমন্ত্রী হবেন বলে সম্ভাবনা দেখছেন, তখন প্রথম আলো দেখে যে লোকে বলছেন 47% বলছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে তারা সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন, খালেদা জিয়া হবেন বলে তারা প্রায় 19% দেখছেন। তার মানে তারেক রহমানের ক্ষেত্রে প্রায় 66% এসে জমা হয়, জামায়াতের ক্ষেত্রে সেক্ষেত্রে 25.5% মতো পেয়েছেন শফিকুর রহমান। প্রথম আলো 1-11 সময় যে ভূমিকা পালন করেছে, যেভাবে তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির অবসান ঘটানোর নামে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের নামে যেভাবে ধরে ধরে নিয়ে গিয়ে সেনা হেফাজতে অত্যাচার করেছে, যে ধরনের মানে দিনের পর দিন নির্যাতনের মধ্যে জবানবন্দি গ্রহণ করেছে, এবং সেসব জবানবন্দি মতিউর রহমান মাহফুজ আনামের প্রথম আলো ডেইলি স্টার যেভাবে অবারিতভাবে ছেপে গেছে, ডিজিএফআই এর সামরিক সেনা গোয়েন্দাদের সরবরাহ করা সেসব জবানবন্দি, তখন তারেক রহমানকে উঠিয়ে নিয়ে গিয়ে তার উপর যে 1.5 বছরের মতো সেনা হেফাজতে ভয়াবহ অত্যাচার চলল, সেই অত্যাচারকে এক রকমের সমর্থন দিয়েছে। এবং তারেক রহমান দিনে দিনে যে অসুস্থ হয়ে পড়েছেন, তিনি সুস্থ তরুণ গিয়েছেন হেফাজতে এবং তারপর আদালতে হাজিরা দিতে হাজির হয়েছেন হুইল চেয়ারে করে, মেরুদণ্ড ভাঙা অবস্থায়। প্রথম আলোর মতো পত্রিকাগুলো একে সংস্কার এবং দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে বাহবা দিয়েছে, সমর্থন করেছে। কাজেই প্রথম আলো জানে ঠিক যেমন ভাবে অন্য যারা যেসব প্রতিষ্ঠান তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা সৃষ্টি করছে, তারা জানে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ফিরে এলে তাদের ওপরে এর একটা প্রভাব পড়বে। তিনি এক রকমের প্রতিশোধ না নিলেও তিনি নিশ্চিতভাবে এর এক রকমের জবাবদিহিতা আদায় করে ছাড়বেন, যে কেন সে সময় তার উপর ওই অত্যাচারে এরা নীরব সমর্থন বা সরব সমর্থন দিয়ে গেল। কাজে প্রথম আলোর তারেক রহমানকে প্রধানমন্ত্রিত্ব পাওয়ানোতে যেমন এক ধরনের মানে তারেক রহমান নিরঙ্কুশ প্রধানমন্ত্রিত্ব পাবেন সেটা নিয়ে এক রকমের শঙ্কা আছে, ঠিক তেমনি প্রথম আলো শঙ্কিত জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বে চলে আসবে তা নিয়েও। প্রথম আলো চাইছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলো 14 দল এক রকমের রাজনীতিতে ফিরে আসুক, যাতে একটা ভারসাম্য তৈরি হয়, তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদেরকে সমর্থনের জন্যও একটি অংশ থাকে, যারা ওই যে তাদের ভবনের সামনে জিয়াফত দিয়ে আজকেই মতিউর রহমানের প্রথম আলো ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, উঠিয়ে দিতে হবে যে পক্ষটি, তাদের মানে প্রতিরোধ গড়ে তুলতে পারে তাদের বিপক্ষে, এমন একটা অংশ যাতে থাকে, একটা ভারসাম্য থাকে রাজনীতিতে। সে কারণে প্রথম আলোর এই আকুতি যে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার পক্ষে 69% মানুষ কথা বলছে।
মানব জমিন একটা ভীষণ মানে ইন্টারেস্টিং প্রধান শিরোনাম করেছে এখন তাদের অনলাইন পত্রিকায়, যেখানে তারা বলছে আজকেই এই শিরোনাম করেছে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। আপনাদেরকে আমি দুদিন আগে বলেছি যে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যিনিও বরাবরের আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানের জন্য তিনি পরিচিত, সুপরিচিত, মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সাংবাদিক, তিনি কদিন আগে তার পত্রিকায় বলেছেন যে মানে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা নতুন মোড়, নরেন্দ্র মোদী এখন থেকে সরাসরি ভারত বাংলাদেশ সম্পর্কটি দেখবেন। আমি তখনই আপনাদের বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের তরফে এটাই অবস্থান যে ভারতের চোখেই পুরো দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনীতি এবং ভূরাজনীতিকে বিশ্লেষণ করতে চায়, দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি সম্প্রতি তারা যে নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে সেখানেও তারা এই মত পরিষ্কারভাবে দিয়েছে। মানব জমিন আজকে যেই প্রতিবেদন ছাপছে সেখানে তারা লিখছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই আগামী নির্বাচনে অনিশ্চিত হলেও কি হবে দলটির ভবিষ্যৎ, এই নিয়ে ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে। তারপর বলা হচ্ছে সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন, যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। এরপর মানব জমিন বলছেন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, তাদেরকেও সরকার একই জবাব দিয়েছে। ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ, কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি। হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন। মানে আপনি আমি সকলেই জানি, এসব নিয়ে আমরা বারবার আলাপ করেছি যে যুক্তরাষ্ট্র ইউরোপের তরফে ক্রমাগতভাবে চাপ বাড়ছে যে আওয়ামী লীগ সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, কারণ তাদেরও প্রথম আলোর মতো একই সমস্যা যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর যে উত্থান, ইসলামী রাজনীতির যে উত্থান, তাতে তারা শঙ্কা বোধ করেন, তারা সেটা অ্যাকসেপ্ট করতে এখনো গ্রহণ করতে তারা প্রস্তুত নন। অন্যদিকে তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রীত্বের আসনে চান না। মানে তারা ভেবেছিলেন এবারেও 3 আসনে মনোনয়ন দিয়ে শেষ পর্যন্ত বিএনপির সাথে আলাপটা হয়েছিল যে খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি নির্বাচনটা করবে, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে বিএনপি আরো দুর্বল হয়েছে, আর জামায়াতে ইসলামী যে নির্বাচনে একটা দুর্দান্ত ফলাফল করে দেখাবে এবং আওয়ামী লীগ যখন নাই তখন জামায়াতে ইসলামীর এই উত্থান রাজনীতির ভারসাম্য নষ্ট করবে, সে শঙ্কা বোধ করছে এই ইউরোপ আমেরিকার দেশগুলো। আর ভারত তো বরাবরই বলে আসছে যে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে স্থিতিশীলতা আনবে বলে মনে করে না। কাজেই মানব জমিন পত্রিকার এ খবরে কোনো নতুন কিছু নেই বটে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানব জমিনের মতো পত্রিকা, মতিউর রহমান চৌধুরীর এই পত্রিকাটি এমন একটি শিরোনাম করে এ খবরটি দিতে বাধ্য হলো বা দেওয়াটা প্রয়োজনীয় মনে করলো যে বাংলাদেশের ওপরে, ইউনূস সরকারের ওপর ভারত, ইউরোপ আমেরিকার চাপ এ প্রসঙ্গে বাড়ছে। দেখেন ইউরোপ আমেরিকার দেশগুলো তারা 1/11 সরকারের সময় দেখেছে ওই যে শেখ হাসিনা বাদ দিয়ে ক্লিন ইমেজের সংস্কারবাদীদের নিয়ে আওয়ামী লীগ বিএনপি করতে গিয়ে কোনো লাভ হয় না, সেসব মানে শেষ পর্যন্ত ওই দলও গঠন করা যায় না, ওই